হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাই তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমাদের জন্য আজকে যে ক্লাসটি নিয়ে আসা হয়েছে সেটি হলো ভৌতবিজ্ঞানের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হলো মেটালার্জি, ধাতুবিদ্যা। ঠিক আছে, এই টপিকটির উপর আজকে আমরা 20টির মতন প্রশ্ন দেখব। 20টির মতন প্রশ্ন দেখব। এই চ্যাপ্টার থেকে একদম বেছে বেছে 20টি প্রশ্নই নেওয়া হয়েছে। আশা করছি এক্সামে যদি এই টপিক থেকে তোমাদের কোশ্চেন আসে তাহলে এখান থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই কোনোভাবে কোশ্চেন আসবে। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে, একদম স্কিপ করে দেখবে না। ভিডিওটি আজকের ছোটোই হবে। ঠিক আছে, মাঝখানে মাঝখানে যা বলবো, যা এক্সট্রা টপিক থাকবে সেগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। আর ক্লাস শেষে তোমরা পিডিএফ ডাউনলোড করবে কোথার থেকে, সেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই দুই গ্রুপে তোমরা আমাদের ক্লাস পিডিএফ পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নই সেখানে তোমরা পিডিএফ রূপে পেয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা ক্লাস শেষে অবশ্যই কিন্তু এই চ্যানেলগুলো বা গ্রুপগুলোতে জয়েন করবে এবং সেখান থেকে পিডিএফ নিয়ে নেবে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে ক্লাস দেখার পর, সেই সমস্ত ডাউট তোমরা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে জানাতে পারো। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে ছোটো ছোটো টপিক তোমাদের কিছু রয়েছে যেগুলো তোমাদের কনফিউজ করছে, তাহলে সেই সমস্ত টপিকগুলো কিন্তু তোমরা আমাদের পোস্ট করতে পারো, আমাদের বলতে পারো। আমরা সেগুলোর উপরে তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তাহলে তোমরা এই দুই গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করবে। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলো আজকে আমরা আমাদের প্রথম প্রশ্ন শুরু করি। দেখো বলেছে 1 নম্বর প্রশ্ন, বলেছে স্টিলে কার্বনের পরিমাণ কত। স্টিল যে রয়েছে, এই স্টিলের মধ্যে কার্বনের পরিমাণ কত। অপশন দেওয়া আছে 2 to 2.5%, 0.1 to 0.15%, 0.15 to 1.5%, নাকি 1.5 to 2%। এখানে আমাদের মনে রাখতে হবে যে স্টিল তৈরিতে কার্বনের কিন্তু পরিমাণ খুব কম লাগে। ঠিক আছে, স্টিলে কার্বনের পরিমাণ একদম নগণ্য, সেটা হলো 0.15% টু 1.5%। ঠিক আছে, মনে রাখবে আজকের পুরো ক্লাসটাই কিন্তু তোমাদের মেমোরি বেসড। ঠিক আছে, যতটা তোমরা বেশি ধরে রাখতে পারো জিনিস যতদিন পর্যন্ত, তোমাদের কিন্তু সুবিধা হবে এই চ্যাপ্টারটি মনে রাখার জন্য। এখানে যতগুলোই প্রশ্ন আছে সবগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে কনসেপ্টের কিছু নেই, মুখস্থ করাটাই হলো আসল ব্যাপার। তোমরা শুধু সম্পূর্ণ ক্লাসটি একবার মনোযোগ সহকারে শুনবে আর শেষে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে কমপ্লিট পিডিএফটি পড়ে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 2 নম্বর প্রশ্ন বলেছে ছুরি কাঁচি তৈরিতে ব্যবহার করা হয়। পাশে দেখো ছুরি কাঁচির ছবি দেওয়া আছে। অপশন দেওয়া আছে তামা, কাস্ট আয়রন, রড আয়রন, নাকি স্টিল। এই যে আমরা বাড়িতে ছুরি কাঁচি এই সমস্ত কিছু ব্যবহার করি, সেখানে কি লেখা থাকে দেখবে, ছোট্ট করে এক জায়গায় লেখা থাকে। সেই লেখাটা যদি তোমরা পড়ে থাকো তাহলে এটা আনসার করতে পারবে। কী হবে সঠিক উত্তর, আশা করছি তোমরা সকলেই দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, স্টিল। ঠিক আছে, ওখানে দেখবে লেখা থাকবে স্টেইনলেস স্টিল। ঠিক আছে, তাহলে ছুরি কাঁচি এই সমস্ত জিনিস স্টিল দিয়ে তৈরি করা হয়। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে বৈদ্যুতিক তার প্রস্তুত করতে তামা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই তামার তার কেন ব্যবহার করা হয়? কারণ তামা, অপশন দেওয়া আছে তাপের সুপরিবাহী, বিদ্যুতের সুপরিবাহী, শক্ত, নাকি নমনীয়। দেখো খুব ইজি কোশ্চেন এগুলো। হ্যাঁ, বৈদ্যুতিক তার প্রস্তুত করব তামা দিয়ে, কারণ সে বিদ্যুতের সুপরিবাহী হবে। যদি বিদ্যুৎ যাতায়াত করতে পারে তার জন্যই তো আমরা তামার তার ব্যবহার করে থাকি বৈদ্যুতিক তারে। ঠিক আছে, বিদ্যুতের সুপরিবাহী, তাই তামার তারকে আমরা ব্যবহার করে থাকি বৈদ্যুতিক তারে। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলছে লোহার দ্রব্যে গলিত দস্তার প্রলেপ দেওয়াকে বলা হয়। লোহার দ্রব্য, এখানে দেখো একটা মরিচা ধরা লোহা রয়েছে, তার উপরে আমরা দস্তার প্রলেপ দিয়ে এটাকে প্রায় নতুনের মতন করে দিলাম। ঠিক আছে, দস্তার প্রলেপ দিলাম যাতে আর মরিচা না ধরে। এই যে দস্তার প্রলেপ দেওয়া হয় এই পদ্ধতিকে আমরা কি বলি? অপশন আছে গ্যালভানাইজেশন, জিঙ্ক কোটিং, টিন কোটিং, নাকি তড়িৎ লেপন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, আসলে এ ধরনের প্রশ্নই আসবে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ, গ্যালভানাইজেশন। তাহলে লোহার দ্রব্যে গলিত দস্তার প্রলেপ দেওয়াকে আমরা বলে থাকি গ্যালভানাইজেশন। নেক্সট দেখো বলে দেওয়া আছে গ্যালভানাইজেশনের ফলে লোহার জিনিস মরচে ধরার হাত থেকে কী পায়? রক্ষা পাবে। ঠিক আছে, যে সমস্ত লোহায় মরিচা ধরে সেই সমস্ত লোহার উপরে যদি আমরা জিঙ্কের প্রলেপ দিয়ে দিই, দস্তার প্রলেপ দিয়ে দিই, তাহলে তার মরিচা ধরবে না, সেই লোহাকে মরিচা ধরার হাত থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। আর এই যে দস্তার যে প্রলেপ দেওয়ার প্রসেস, এটাকে আমরা গ্যালভানাইজেশন বলি। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে অ্যামালগামের সর্বদাই একটি উপাদান। অ্যামালগামের সর্বদাই একটি উপাদান হবে। অপশান আছে লোহা, রূপো, সোনা, নাকি পারদ। এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যামালগাম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। অ্যামালগাম থেকে অনেক কিন্তু কোশ্চেন আসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ এক্সামগুলোতে। এই অ্যামালগামের সর্বদাই একটি উপাদান হলো অপশন নাম্বার ডি, পারদ হয়ে যাবে সঠিক উত্তর। মানে অ্যামালগাম যে কোনো হতে পারে, যেমন সোডিয়াম অ্যামালগাম, সিলভার অ্যামালগাম, সেখানে এই এইচজি কিন্তু থাকবেই। দেখো নেক্সট স্লাইডে দেওয়া আছে অ্যামালগামের উদাহরণ হলো NaHg, AgHg। এই যে সামনের যে ধাতুটি আছে এই ধাতুটি চেঞ্জ হতে পারে, কিন্তু পরের যে ধাতু সেটা কিন্তু Hg থাকবে। ঠিক আছে, চলো নেক্সট
6 নম্বর প্রশ্ন বলেছে ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না। ডুরালুমিন এর মধ্যে কোন ধাতুটি থাকে না, মানে ডুরালুমিন হলো একটি সংকর ধাতু, বিভিন্ন ধাতু যুক্ত হয়ে এই ধাতুটি তৈরি করা হয়, বিভিন্ন ধাতুর মিশ্রণে এই ধাতুটি তৈরি করা হয়। এই ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না? অপশন আছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম নাকি নিকেল। এল মানে অ্যালুমিনিয়াম, সিইউ মানে কপার, এমজি মানে ম্যাগনেসিয়াম, আর এনআই মানে হলো নিকেল। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, নিকেল। ঠিক আছে, ডুরালুমিনে কিন্তু নিকেল দেখা যায় না, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এই সমস্ত কিছুই দেখা যায়। নেক্সট স্লাইডে দেখো ডুরালুমিন কী কী নিয়ে তৈরি। দেখো ডুরালুমিনের 95% অ্যালুমিনিয়াম থাকবে সব থেকে বেশি, তারপর 4% থাকবে কপার, 0.5% থাকবে ম্যাঙ্গানিজ, আর 0.5% থাকবে ম্যাগনেসিয়াম। এখানে এই যে ম্যাঙ্গানিজের সংকেত কি Mn, আর ম্যাগনেসিয়ামের সংকেত হলো Mg। তাহলে ডুরালুমিন অ্যালুমিনিয়াম, কপার মানে হলো তামা, অ্যালুমিনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়ামের সংকর ধাতু, যার মধ্যে অ্যালুমিনিয়াম থাকবে সব থেকে বেশি পরিমাণে। ঠিক আছে, এখানে নাম দেখেই বোঝা যাচ্ছে যে ডুরালুমিন আর অ্যালুমিনিয়াম একটু একই রকম, তাহলে ডুরালুমিনের সব থেকে বেশি থাকবে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে স্টেইনলেস স্টিলের উপাদানগুলি হলো। স্টেইনলেস স্টিল তৈরি করতে আমাদের কোন কোন ধাতু প্রয়োজন? অপশন আছে এফইও এমজি, এফইও সিআর, সিইউ সিআর নাকি এফইও এল। এফই হলো আয়রন, আর এমজি হলো ম্যাগনেসিয়াম, সিআর হলো ক্রোমিয়াম, সিইউ হলো কপার, আর এল হলো অ্যালুমিনিয়াম। আমাদের বলতে হবে স্টেইনলেস স্টিলের উপাদানগুলি হলো, বা স্টেইনলেস স্টিল তৈরি করতে হলে আমাদের কোন কোন ধাতুর প্রয়োজন। এটা খুব ইম্পর্ট্যান্ট, অনেকগুলো স্টারমার্ক দিয়ে রাখবো আমি। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, তোমরা অবশ্যই মনে রাখবে যে স্টেইনলেস স্টিলের উপাদানগুলি হলো এফই আর সিআর, আয়রন, লোহা এবং ক্রোমিয়াম, এই দুই মিলিত হয়েই স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। ঠিক আছে, এই দুইয়ের মিশ্রণে। চলো নেক্সট বলে দেওয়া আছে, দেখো স্টেইনলেস স্টিলের উপাদানগুলি হলো এফই এবং সিআর, মানে আয়রন এবং ক্রোমিয়াম, যেখানে আয়রন থাকবে বেশি পরিমাণে 85 to 88%, আর ক্রোমিয়াম থাকবে 12 to 15%। ঠিক আছে, নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে দাঁতের চিকিৎসায় কোন পারদ সংকর ব্যবহার করা হয়, অর্থাৎ কোন অ্যামালগাম ব্যবহার করা হয়, এটা আমাদের বলতে হবে। দেখো যেহেতু এখানে এইচজি দেওয়া আছে তাই আমরা এটাকে অ্যামালগাম বলতে পারি। এবারে দাঁতের চিকিৎসায় কোন পারদ সংকর অথবা অ্যামালগাম ব্যবহার করা হয়? অপশন দেওয়া আছে এজিএইচজি, এসএনএইচজি, এনএএইচজি নাকি জেডএনএইচজি। এজি হলো সিলভার, এসএন হলো টিন, এনএ হলো সোডিয়াম, আর জেডএন হলো জিঙ্ক। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, এজিএইচজি। ঠিক আছে, আজকের পুরো ক্লাসটি কিন্তু এরকমই থাকবে। ঠিক আছে, যতগুলো প্রশ্ন আসবে সব তোমাদের মনে রাখতে হবে, তোমাদের মুখস্থ করতে হবে। এখানে কনসেপ্টের কিছুই নেই, আমি বারবার বলে দিচ্ছি। তাই আমি একদম বেছে বেছে তোমাদের জন্য 20টি প্রশ্ন নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট প্রশ্ন, আসলে এর মধ্যে থেকেই কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন বলেছে জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক। সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের সেটা হলো আকরিক। ঠিক আছে, ওর বিভিন্ন ধাতুর আকরিক কী কী এগুলো আমাদের মনে রাখতে হবে, তাদের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। যদি কোশ্চেন একটু হার্ড হয় তাহলে কিন্তু ফর্মুলা তোমাদের দিয়ে দিতে পারে। 9 নম্বর প্রশ্ন বলেছে জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক। অপশন আছে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার নাকি এফই বা আয়রন। এখানে কোশ্চেনের নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে জিঙ্কের নাম দেওয়া আছে, তাহলে জিঙ্ক যেহেতু নাম দেওয়া আছে সেহেতু এই জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক হবে, সেটা রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, জিঙ্কের। ঠিক আছে, এ ধরনের কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু তোমরা তোমাদের কমন সেন্সের উপরেই কিন্তু কোশ্চেন করেই আসতে পারবে। যেমন জিঙ্ক ব্লেন্ড কার আকরিক হবে, জিঙ্কের হবে। কিন্তু যদি অন্য কিছু দিয়ে দেয়, যেমন ধরো বক্সাইট দিয়ে দিল, ঠিক আছে, ক্রায়োলাইট দিয়ে দিল, তারপর সিডরাইট দিয়ে দিল, তাহলে এই সমস্ত দিলে কিন্তু তোমরা করতে পারবে না যদি তোমাদের জানা না থাকে। তাই তোমাদের সমস্ত ধাতুর আকরিকগুলো, ইম্পর্টেন্ট আকরিকগুলো তোমাদের মনে রাখতে হবে। আমি একটা কমপ্লিট স্লাইড বানিয়ে এনেছি, সেখানে তোমাদের সমস্ত ধাতুর আকরিক দেওয়া আছে, তাদের ফর্মুলাগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই পিডিএফ ডাউনলোড করে সেই চারটি একবার চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়। অ্যালুমিনিয়াম ধাতু এই অ্যালুমিনিয়ামের আকরিক নয় নিচের কোনটি? অপশন আছে বক্সাইট, ক্রায়োলাইট, সিডরাইট নাকি ইপসাইট। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সিডারাইট। সিডারাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয়, সিডারাইট হলো আয়রনের আকরিক। ঠিক আছে, লোহার আকরিক হলো সিডারাইট। নেক্সট দেখো এই যে সেই চারটি এখানে দেওয়া আছে, মেটাল দেওয়া আছে, তারপর ওর্স দেওয়া আছে, কম্পোজিশন দেওয়া আছে, মানে তাদের ফর্মুলাটা কি সেটা দেওয়া আছে। দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে বক্সাইট, ডায়াস্পোর, করান্ডাম আর হলো কায়োলাইনাইট। ঠিক আছে, তোমাদের এখানে শুধুমাত্র যদি তোমরা বক্সাইট মনে রাখো খুব ভালো হবে, বক্সাইটটাই সাধারণত আসে, খুব ইম্পর্ট্যান্ট। আর বক্সাইটের তোমাদের ফর্মুলাটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আয়রনের ক্ষেত্রে দেখো হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট। ঠিক আছে, হেমাটাইট আর ম্যাগনেটাইট আর হলো সিডারাইট, এই তিনটি খুব ইম্পর্ট্যান্ট, এদের কিন্তু কম্পোজিশনটাও তোমরা মাথায় রাখবে। তারপর নেক্সট কপারের ক্ষেত্রে দেওয়া আছে, কপারের ক্ষেত্রে তোমরা এই যে কিউপ্রাইট, ম্যালাকাইট,
ঠিক আছে, আর হলো কপার গ্লান্স। দেখো কপার আর পাইরাইট আর কপার গ্লান্স এই দুটো যদি তোমাদের এক্সামে আসে তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা কপারের আকরিক, কিন্তু এই কিউপ্রাইট আর ম্যালাকাইট এই দুটো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলোর দেখো এখানে কম্পোজিশনও দেওয়া আছে, কম্পোজিশনটা তোমরা একবার চোখ বুলিয়ে নেবে। তারপর জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক ব্লেন্ড বা জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে দেখো স্প্লেরাইটও আসতে পারে। এটা কোশ্চেন তোমাদের হতে পারে যে জিঙ্ক ব্লেন্ডের অপর নাম কি, ঠিক আছে, বা স্প্লেরাইট বলতে আমরা কি বুঝি, তখন কিন্তু আমাদের এই যে জিঙ্ক ব্লেন্ড আনসার করতে হবে। তাহলে জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন আর হলো জিঙ্কাইট, এই তিনটি জিঙ্কের ক্ষেত্রে এই তিনটি খুব ইম্পর্টেন্ট, জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন আর হলো জিঙ্কেট। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তোমরা দেখবে বক্সাইট, আয়রনের ক্ষেত্রে তোমরা দেখবে হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট, কপারের ক্ষেত্রে কপার পাইরাইট, কপার গ্ল্যান্স, কিউপ্রাইট আর ম্যালাকাইট, আর জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক ব্লেন্ড বা স্প্লেরাইট, তারপর হলো ক্যালামাইন আর হলো জিঙ্কাইট। এই সবগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে, মুখস্থ করবে কার কোনটি ওর এবং তাদের কম্পোজিশনগুলো কী। যদি কোশ্চেন আসে এখান থেকে কোশ্চেন আসার কিন্তু চান্স অনেক বেশি রয়েছে, এই আকরিকের থেকে তোমাদের কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে CuSO4 থেকে Cuকে প্রতিস্থাপিত করতে পারে, মানে কপার সালফেটের সাথে নিচের কোন ধাতুর বিক্রিয়া করালে এই যে কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দেবে আর কপারের জায়গায় সেই ধাতুটি আসবে। অপশান দেওয়া আছে Fe মানে আয়রন, Ag সিলভার, Au হলো অরাম বা সোনা, আর হলো Hg হলো কি, Hg হলো পারদ, ঠিক আছে, বা মার্কারি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার A, Fe। লোহা একমাত্র কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারে। ঠিক আছে, কপার CuSO4 এর সাথে যদি আমরা Fe রিয়াকশন করাই তাহলে শেষে গিয়ে যেটা উৎপন্ন হবে সেটা হলো FeSO4 মানে ফেরাস সালফেট, আর তার সাথে উৎপন্ন হবে কপার। ঠিক আছে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়। এখানকার এই চ্যাপ্টারের আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক হলো এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি আর কোন পদ্ধতিতে আমরা কোন ধাতুকে নিষ্কাশন করতে পারি, এই পার্টটি আর হলো ওই আকরিকের পার্টটি, এই দুটি পার্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবারে এখানে বলেছে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়। অপশান আছে কার্বন, আয়রন, কপার নাকি অ্যালুমিনিয়াম। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে আমরা অ্যালুমিনিয়ামকে ব্যবহার করে থাকি। নেক্সট দেখো এখানে বলে দেওয়া আছে জিঙ্ক, Fe আর Pb, জিঙ্ক তারপর আয়রন অথবা প্লাম্বাম বা লেড, ঠিক আছে, ইত্যাদিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতু নিষ্কাশন করা হয় থার্মিট পদ্ধতিতে। তারপর সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এই চারটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যদি কোশ্চেন আসে এটা কিন্তু সেকশন 2 হিসেবে কোশ্চেন আসতে পারে যে কার্বন বিজারণ পদ্ধতিতে নিম্নলিখিত কোন কোন ধাতুগুলি নিষ্কাশন করা সম্ভব হয়। তাহলে তোমাদের এই যে তোমাদের এক্সাম্পলগুলো দেওয়া আছে জিঙ্ক, আয়রন, তারপর লেড, তারপর লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতু কোন কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এই স্লাইডটি তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে এক্সামের আগে, কারণ এই চ্যাপ্টারটি এমন একটা চ্যাপ্টার যেটা তোমরা আজকে পড়বে কালকে ভুলে যাবে। তাই তোমাদের প্রতিদিন যদি তোমরা এই 20টি প্রশ্ন চোখে রাখো তাহলে তোমাদের এটা একদম ব্রেনে সেট হয়ে যাবে, এক্সাম হলে গিয়ে তোমাদের আর কোনো ভুল হবে না। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখব, বলেছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। অপশন আছে কার্বন বিজারণ পদ্ধতিতে, তড়িৎ বিজারণ পদ্ধতিতে, থার্মিট পদ্ধতিতে নাকি শতক বিজারণ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে লোহার মোর্চে হলো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে দিলাম। লোহার মোর্চে হলো, অপশন দেওয়া আছে সোদক ফেরিক হাইড্রক্সাইড, সোদক ফেরিক অক্সাইড, অনাদ্র ফেরিক অক্সাইড নাকি সোদক ফেরিক কার্বনেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একেবারেই তোমরা ভুল করবে না, মনে রাখবে লোহার মোর্চে হলো সোদক ফেরিক অক্সাইড। ঠিক আছে, বি হয়ে যাবে তোমাদের রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না। অপশন আছে কপার, জিঙ্ক, নিকেল নাকি সিলভার। এটাও খুব ইম্পর্টেন্ট আর খুব মজার একটা কোশ্চেন, ঠিক আছে, ট্রিকি একটা কোশ্চেন। এখানে বলেছে জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না। এটাও তোমরা এর নাম দেখেই করতে পারবে, উত্তর কী হবে সেটা তোমরা নাম দেখেই বলতে পারবে। সঠিক উত্তর তোমরা দিয়েছ, বলে দিচ্ছি আমি, এটার আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সিলভার। দেখো জার্মান সিলভারে কিন্তু সিলভারই থাকবে না, এটা দেখতেও কি সিলভারের মতন কিন্তু এর মধ্যে কোনো সিলভার নেই। তো এটা তোমরা এভাবে মাথায় রাখবে যে জার্মান সিলভার হলো এমন একটি ধাতু সংকর যার মধ্যে সিলভার থাকে না। ঠিক আছে, নামে সিলভার আছে কিন্তু এর মধ্যে সিলভার নেই, একে তৈরি করতে আমাদের সিলভারের প্রয়োজন হয় না। দেখো জার্মান সিলভারে কী কী দেওয়া থাকে, 60% কপার থাকবে, 20% নিকেল থাকবে আর 20% জিঙ্ক থাকবে। তাহলে কপার, নিকেল আর জিঙ্ক, কপার মানে তামা, নিকেল আর জিঙ্ক, এই তিনটি ধাতু নিয়েই এই জার্মান সিলভার তৈরি, এখানে কিন্তু কোনো সিলভার থাকে না। ঠিক আছে,
নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছি নিচের কোন ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? অপশন দেওয়া আছে কে মানে পটাশিয়াম, সিএ মানে ক্যালসিয়াম, এনএ মানে সোডিয়াম আর এজি মানে হলো রূপো। বলেছে নিচের কোন ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এজি। ঠিক আছে, এজি মানে হলো রূপো। রূপোকে আমরা প্রকৃতিতে কিন্তু মুক্ত অবস্থায় পাই। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে বক্সাইটের আকরিকের রাসায়নিক সংকেত। বক্সাইটের আকরিকের রাসায়নিক সংকেত কোনটি? অপশন দেওয়া আছে Al2O3, Al2O3.2H2O, Al2O3.3H2O, ঠিক আছে, আর AlF3.2NaF। বক্সাইট আকরিকের রাসায়নিক সংকেত কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কোশ্চেন আসে তোমাদের বক্সাইট অথবা ক্রায়োলাইট এই দুটোই আসতে পারে। যদি আসে এই দুটোর চান্স অনেক বেশি, কারণ তোমাদের যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে ডব্লিউবির আরও কম্পিটিটিভ এক্সামগুলো, সেখানে বক্সাইট আর ক্রায়োলাইটের উপর কিন্তু বেশি ফোকাস করা হয়। তাহলে আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাবে? তোমরা দিয়েছো আশা করছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, Al2O3.2H2O। ঠিক আছে, এটি হলো বক্সাইটের রাসায়নিক সংকেত। আর এই যে AlF3.2NaF দেওয়া আছে এটা হলো ক্রায়োলাইটের সংকেত। ঠিক আছে, তাহলে বক্সাইট আর ক্রায়োলাইট এটা তোমরা দেখে নাও আর মনেও রাখবে। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন। আমরা ক্লাস শেষের দিকেই চলে এসেছি প্রায়, আর দুটো মাত্র প্রশ্ন আছে আমাদের, দেখে নিই তাড়াতাড়ি। আজকের ক্লাসটি খুব ছোট হবে, ঠিক আছে, কারণ এই চ্যাপ্টার থেকে খুব কম সংখ্যক প্রশ্নই রয়েছে যা আমাদের পড়তে হয়। ঠিক আছে, আসলে এর মধ্যে থেকেই কোশ্চেন আসে। দেখো বলা আছে মরিচা ধরা হলো। এই যে লোহায় যে মরিচা ধরে, এই মরিচা ধরা হলো কী ধরনের প্রক্রিয়া? অপশন আছে জারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া, নাকি কোনোটি নয়। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখলাম। মরিচা ধরা হলো একটি জারণ বিজারণ প্রক্রিয়া। মরিচা ধরায় জারণও হয় আবার বিজারণও হয়। ঠিক আছে, যে সমস্ত প্রশ্ন তোমাদের স্টার মার্ক দিয়ে রেখেছি সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই সমস্ত প্রশ্ন কোনো না কোনো এক্সামে কোনো সময় এসেছে। ঠিক আছে, তাই এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তোমাদের জন্য। অবশ্যই তোমরা সেই সমস্ত কোশ্চেনগুলোকে ভালোভাবে দেখবে, রিভিশন করবে, মনে রাখবে। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন বলছি স্টিলের সাধারণ উপাদান হলো। অপশন দেওয়া আছে কার্বন, অক্সিজেন, ক্রোমিয়াম, নাকি সালফার। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, কার্বন। ঠিক আছে, স্টিলের সাধারণ উপাদান হলো কার্বন। এখানে ছবি দেখতে পাচ্ছ স্টিলের, সরাসরি মনে রাখবে যে স্টিলের সাধারণ উপাদান হলো কার্বন। অক্সিজেন নয়, ক্রোমিয়াম নয়, আর সালফারও নয়। নেক্সট এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন বলেছে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় না। অপশন দেওয়া আছে রড আয়রন, কাস্ট আয়রন, স্টিল, নাকি কোনোটি নয়। ঝালাইয়ের কাজে আমরা কোন আয়রন ব্যবহার করে থাকি না? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, কাস্ট আয়রন। ঠিক আছে, ঝালাইয়ের কাজে আমরা কাস্ট আয়রন ব্যবহার করি না। রড আয়রন ব্যবহার করি, কিন্তু কাস্ট আয়রন আমরা ব্যবহার করি না। আমরা ঝালাই করা দেখেছি সকলেই, ঝালাইয়ে কাস্ট আয়রন ব্যবহার করা হয় না। ঠিক আছে, আমরা 20টি প্রশ্ন দেখে নিলাম এবং এটি আজকে আমাদের লাস্ট প্রশ্ন ছিল। আশা করছি তোমাদের সকলেরই সমস্ত প্রশ্ন ঠিক হয়েছে। যাদের যাদের 20তে 20টি ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে সবগুলোই ঠিক হয়েছে। আর যাদের কিছু ভুল রয়েছে তোমরা কি করবে, তোমরা অবশ্যই তোমাদের মার্কটা কমেন্টে জানাবে, আর তোমরা সেই সমস্ত ভুলগুলোকে মার্ক করবে আর তোমাদের টেক্সট বুক অথবা রেফারেন্স বুক থেকে সেই টপিকগুলো একবার রিভিশন করে নেবে। তাহলে দেখবে এক্সামে যদি সেই টপিক থেকে কোশ্চেন আসে তাহলে আর কোনো ভুল হবে না। আমি প্রতিটি ক্লাসেই তোমাদের এই কথাটাই বলি, একই কথা বলি। তবুও তোমরা যারা নতুন আজকে আমাদের চ্যানেলে এসেছো, ঠিক আছে, আমাদের এই ক্লাসগুলো করছো, তাদেরও জানা উচিত। তাদের উদ্দেশ্যেই আমি বলছি, তোমাদের যাদের যাদের ভুল হয়েছে একদম প্যানিক করবে না, এখনও সময় আছে তোমাদের হাতে তোমাদের নিজেদেরকে আরও বেটার করার। আর যাদের অলরেডি প্রিপারেশন হয়ে গিয়েছে, কমপ্লিট হয়েছে, তাদেরকে বলবো তোমরাও তোমাদের রিভিশন চালিয়ে যাও। এখন যত পারো কোশ্চেন প্র্যাকটিস করো, আর কোশ্চেন প্র্যাকটিস কিন্তু তোমাদের আমাদের চ্যানেলে করানোই হচ্ছে। এখানে সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তোমাদের করানো হয়, ঠিক আছে, যেগুলো সরাসরি তোমাদের এক্সামে আসতে পারে। তাহলে এই ছিল আজকে আমাদের 20টি প্রশ্ন। এবারে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখানে জয়েন করবে আর এই পিডিএফটি ডাউনলোড করবে। ঠিক আছে, ধাতুবিদ্যা বা মেটালার্জির এই পিডিএফটি ডাউনলোড করবে, ডাউনলোড করে কমপ্লিট পিডিএফটি পড়ে নেবে এই 20টি প্রশ্ন। তারপর যদি কোথাও কোনো ডাউট আসে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অথবা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জানাবে। আর তোমাদের কোন কোন টপিকের উপর ছোট ছোট টপিকের উপর ডিটেলসে ভিডিও দরকার সেই সমস্ত তোমরা টপিকগুলো জানাবে, তোমাদের কিন্তু সেই সমস্ত টপিকে ক্লাস প্রোভাইড করা হবে। ঠিক আছে, বারবার বলছি এখনও তোমাদের সময় আছে, তোমাদের ভুলগুলোকে এখনই শুধরে নাও, তোমাদের ডাউটগুলোকে এখনই সলভ করে নাও, বুঝতে পারলে? আর যখন এই তোমাদের পিডিএফটি কমপ্লিট পড়া হয়ে যাবে তখন সেকেন্ড লাস্ট স্লাইডে এই স্লাইডটি পাবে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এখানে আমাদের সমস্ত চ্যানেল এবং সমস্ত গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা এই ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই
পেজ এবং গ্রুপে চলে যেতে পারবে এবং জয়েন এবং ফলো বাটন প্রেস করেই আমাদের সাথে খুব সহজেই যুক্ত হতে পারবে। তোমাদের এক্সাম রিগার্ডিং বিভিন্ন ধরনের ডাউট আমাদের সাথে পোস্ট করতে পারবে আর আমরা সেগুলো তোমাদের সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এখনও যারা আমাদের এই ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। এভাবেই খাটতে থাকো, পড়তে থাকো, দেখবে এক্সাম হলে কোশ্চেন তোমার চেনা চেনা মনে হবে। আর কিছুদিন রয়েছে পরীক্ষার, এই কটা দিন শুধু তোমরা যদি একটুখানি ডেডিকেশনের সাথে পড়ো তাহলেই কিন্তু তোমাদের এক্সাম ভালো হবে। সেদিন তোমরা হাসি মুখে এক্সাম সেন্টার থেকে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করবে। ঠিক আছে, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর সত্যি যদি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে ক্লাসটি আমাদের জন্য হেল্পফুল হয়েছে। ঠিক আছে, এতে আমরা মোটিভেট হই, আমরা তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আসার সাহস পাই, আমরা বুঝতে পারি যে তোমরা এই ক্লাস থেকে কিছু শিখছো। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা আজকে নতুন এবং যারা তোমরা অনেক দিন থেকে ক্লাস দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই যে বেল আইকনটি রয়েছে এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়। ঠিক আছে, আর তোমাদের জন্য ইতিমধ্যেই কাল কি পরশু দিনের মধ্যেই তোমাদের জন্য মক টেস্ট দেওয়া হবে। ঠিক আছে, দিনের একটা নির্দিষ্ট সময়ে তোমাদের আমি মক টেস্ট দিয়ে দেবো, তোমরা সেটা সলভ করবে আর সেটা সন্ধ্যা হোক বা তার পরের দিন হোক সেটা সলিউশন দেওয়া হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব যে তোমাদের কালকেই যেন আমি 30টি প্রশ্নের একটি জীবন বিজ্ঞানের মক টেস্ট দিতে পারি। তোমরা অবশ্যই সেই মক টেস্টটি টেলিগ্রাম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড করে নেবে, নিজেরা আগে সলভ করবে, তারপরেই যখন সলিউশন আসবে এই চ্যানেলে তখন সলিউশনটা তোমরা দেখে নেবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কত আসছে। ঠিক আছে, তাহলে কালকে অথবা পরশু তোমাদের আমি মক টেস্ট দিয়ে দেবো। তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটি সাবজেক্টেরই মক টেস্ট আসবে, তোমরা অবশ্যই কিন্তু সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে ফিজিক্যাল সায়েন্সের আরও ইম্পর্টেন্ট একটি টপিকের ওপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।